হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের হিউম্যান জিওগ্রাফির উপর আবার একটা নতুন ভিডিও। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আর যে ইন্টেন্সিভ ফার্মিং বা ইন্টেন্সিভ এগ্রিকালচার রয়েছে তোমাদের সিলেবাসে ইউনিট 2 এর ফার্স্ট টপিক মানে 3 নম্বর টপিকে, সেটা নিয়ে আলোচনা করতে। এর আগে আমি ফুড গ্যাদারিং অ্যান্ড হান্টিং সম্পর্কে পড়িয়ে দিয়েছি। এছাড়াও অন্যান্য বহু টপিকের ওপর আমার নোটস দেওয়া কমপ্লিট, শুধু এই টপিকটাই বাকি ছিল মেন পার্ট হিসাবে। তো আজ আমি এটা কমপ্লিট করতে চলেছি। তার মধ্যে দিয়ে আমাদের পুরো যে সেকেন্ড সেমিস্টারের CC2 এর যে সিলেবাস আছে সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির ওপর ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স রয়েছে তার ভিডিও বানিয়ে দিয়েছি। কী কী টপিকের ওপর থেকে কোয়েশ্চেন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো আমার দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক আউট করে নিও। আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আরও একটা নিউজ তোমাদের দিয়ে দিই, যারা নতুন আমার চ্যানেলে, যারা জানো না, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। সেখানে আমি যা কিছু পড়াই সেই রিলেটেড সমস্ত নোটস কিন্তু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনে আমি প্রোভাইড করে দিয়ে থাকি। সেটা ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো কস্ট তোমাদের দিতে হচ্ছে না। তো যারা যারা চাও সেই চ্যানেলে জয়েন করে যেতে পারো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আজ আমাদের টপিকটা খুব ইন্টারেস্টিং এবং খুব কমন একটা টপিক। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং। আগে বলে দিই হোয়াট ইজ ইন্টেন্সিভ ফার্মিং। ফার্মিং অনেক ধরনের হয়, কাল্টিভেশন, শিফটিং, ইন্টেন্সিভ। তো তার মধ্যে আমাদের টপিক যেটা মেনলি তোমাদের সিলেবাস রয়েছে সেটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং বলতে কি বোঝায়? এমন এক ধরনের কৃষি ব্যবস্থা যেটাকে বাংলায় আমরা বলে থাকি নিবিড় কৃষি ব্যবস্থা। জিনিসটা কি না, ধরো এরকম হয়ে থাকে আমাদের পশ্চিমবাংলায়, যেটা খুব ভালোভাবে বোঝা যায় সেটা হচ্ছে আমাদের এখানকার পপুলেশন খুব বেশি। আমরা মানে ইনফ্যাক্ট বলতে গেলে পপুলেশন ডেন্সিটি খুব বেশি। তো সেক্ষেত্রে কি হয়, ধরো যে জমিটা একজন কৃষকের পক্ষে চাষ করা ভালো ছিল বা একজন কৃষক যদি ফসল উৎপাদন করত তাহলে পুরো এরিয়াটা জুড়ে সে উৎপাদন করতে পারত এবং ইয়ার্ড প্রতি উৎপাদনের পরিমাণটাও বেশি হতো। কিন্তু দেখা যাচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ওই একটা জমিকে কেন্দ্র করেই ভাগাভাগির সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কারণ জনসংখ্যা বেশি। যে জমিতে একজন কৃষকের প্রয়োজন ছিল সেই জমিতেই দেখা যাচ্ছে 4 জন কৃষক একসাথে কাজ করছে এবং তার জন্য জোত তৈরি হয়েছে। জোত মানে সেই জমিটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে যে যার সেটার মতো চাষ করছে। এতে কি হচ্ছে, ভাগের এরিয়াগুলো বাদ পড়ছে, প্লাস তার পাশাপাশি যে উৎপাদন ক্যাপাসিটি, মাটি যত বেশি পাওয়া যায় তাতে উৎপাদন ক্ষমতাও তার বেড়ে যায়। তো অটোমেটিক্যালি কী হচ্ছে, উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। তো এর ফলস্বরূপ কি দেখা যাচ্ছে, যে সমস্ত কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে যাচ্ছে, যতটা উৎপাদন হওয়ার কথা তার থেকে কম হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত পরিমাণে মানুষের ইনভলভমেন্ট বা জমির ভাগাভাগির কারণে, সেই ধরনের কৃষি ব্যবস্থাকেই আমরা বলে থাকি নিবিড় কৃষি ব্যবস্থা বা ইন্টেন্সিভ ফার্মিং। দেখো আমি কি লিখেছি, is a type of agriculture both of crop plants and of animals with higher level of input and output per unit of agricultural land area. একটা জিনিস বলে দিই, যারা গ্রামে থাকো তারা খুব ভালোভাবে এটাকে রিলেট করতে পারবে। দেখবে যে কৃষি জমির কৃষিকাজের পাশাপাশি বেশ কিছু গরু, ছাগল, হাঁস, মানে বাড়ির যে সমস্ত গৃহপালিত পশুরা রয়েছে তারাও কিন্তু ওই সমস্ত এরিয়ায় চারণভূমি হিসাবে ইউজ করে থাকে যখন ফসল তোলা হয়ে যায়। তো এই যে প্রসেসটা, একদিকে তোমার প্রচুর উৎপাদন চাই একটা ছোট্ট জমি থেকে, তার জন্য তুমি প্রচুর পরিমাণে সার দিচ্ছ, তার পাশাপাশি সেই জমিতে যখন ফসল উৎপাদন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সেই জমি পরিষ্কার করার দায়িত্ব হিসেবে তুমি তোমাদের গৃহপালিত পশুদেরকে ছেড়ে দিচ্ছ। এই যে পুরো প্রসেসটা যে ধরনের কৃষিকাজের ক্ষেত্রে কমপ্লিট হয় তাকেই বলা হয় ইন্টেন্সিভ ফার্মিং। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। প্রচুর ক্যারেক্টারিস্টিক্স আছে, যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে। ইভেন আমি যে নোটস দেবো তোমাদের সেখানেও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি জাস্ট মেন কয়েকটা টপিক তোমাদের তুলে দিচ্ছি। দেখো, লো ফ্যালো রেশিও, এটা খুব বড় ব্যাপার। যেটা এই মাত্র তোমাদেরকে বলছিলাম যে একটা জমি যাতে একজন কৃষকের চাষ করার জন্য পারফেক্ট ছিল, উৎপাদনের পরিমাণটাও ভালো আসতো, সেই জায়গায় দেখা যাচ্ছে 3 জন বা 4 জন কৃষক একসাথে কাজ করছে, যার ফলে উৎপাদনের পরিমাণটা হ্রাস পাচ্ছে। তাহলে এই যে এফেক্টটা, এই যে প্রভাবটা, এই প্রভাবটা কোথায় পড়ছে? সেই জমির উপর পড়ছে, ফসলের পরিমাণের উপর পড়ছে। তাহলে এতে দেখা যাচ্ছে লো ফেলো রেশিও।
নেক্সট পয়েন্টে লিখেছি দেখো, হায়ার ইউজ অফ ইনপুট অ্যান্ড আউটপুট সাচ ক্যাপিটাল, লেবার অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালস অ্যান্ড ওয়াটার। কী হচ্ছে, অতিরিক্ত পরিমাণ, মানে একটা জমিতে যতটা না কৃষকের প্রয়োজন, যতটা না হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, যতটা না কেমিক্যাল ফার্টিলাইজারের প্রয়োজন, তার থেকে অনেক বেশি পরিমাণে প্রয়োগ করা হচ্ছে জাস্ট বিকজ ওই ভাগাভাগি এবং বেশি উৎপাদনের তাগিদ। নিবিড় কৃষি মানেই হচ্ছে অতিরিক্ত উৎপাদন করবো আমি ছোট্ট জমি থেকে, তার প্রভাবটা জমির ওপর পড়ছে। অ্যান্ড থার্ড লিখেছি দেখো, হায়ার ক্রপ ইয়েল্ড পার ইউনিট ল্যান্ড এরিয়া, যেটা আমি বারবার বলছি তোমাদেরকে, একটা ছোট এরিয়া, একটা স্কোয়ার কিলোমিটার থেকে, একটা ছোট ইয়েল্ড এরিয়া থেকে প্রচুর পরিমাণে, যতটা হাইয়েস্ট পরিমাণে উৎপাদন করানো যায় সেটার চেষ্টা করাই হচ্ছে নিবিড় কৃষির প্রধান লক্ষ্য। এবার চলে যাই এরিয়া। ইন্ডিয়াতে অনেক জায়গায় নিবিড় কৃষি দেখতে পাওয়া যায়, ইনফ্যাক্ট বেশিরভাগ জায়গাতেই নিবিড় কৃষি দেখতে পাওয়া যায়। ইন্ডিয়া হচ্ছে আমাদের থার্ড, মানে ওই কি বলবো, প্রগতিশীল দেশের মধ্যে একজন, মানে উন্নয়নশীল দেশ, সে এখনও উন্নত হতে পারেনি, তার চেষ্টা চলছে। তার ফলে অতিরিক্ত জনসংখ্যা বা অতিরিক্ত জনঘনত্বের কারণে তার চাহিদা, খাদ্যের চাহিদাটা অনেক বেশি হওয়ায় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ইন্টেন্সিভ ফার্মিং দেখতে পাওয়া যায়। এবার কোন কোন এরিয়ায়, পার্টিকুলারলি কোন কোন স্টেটে ইন্টেন্সিভ ফার্মিং দেখতে পাওয়া যায় দেখো, লিখেছি তামিলনাড়ু, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, কোস্ট অফ দ্য অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত এরিয়াগুলো ফার্টাইল এরিয়া হওয়ার জন্য এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ইন্টেন্সিভ ফার্মিং দেখা যায়। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে তোমার হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত সেকশনেও দেখতে পাওয়া যায়, তবে বেশি এই পোর্শনে দেখতে পাওয়া যায়। আর কী কী ক্রপস, এই ধরনের ইন্টেন্সিভ ফার্মিংয়ের মধ্যে দিয়ে আমরা কী ধরনের ফসল উৎপাদন করে থাকি বা কী টাইপসের ফসল, মেনলি হচ্ছে প্যাডি অ্যান্ড হুইট, ঠিক আছে, মানে রাইস অ্যান্ড হুইটটাই মেন। এছাড়াও সয়েল সিড, সয়াবিনস, জোয়ার, বাজরা ইত্যাদি এই ধরনের যেগুলোর চাহিদা প্রচুর, সেই জাতীয় ফসল উৎপাদন করা হয় কোথা থেকে, তা ইন্টেন্সিভ ফার্মিং থেকে। এটা ছিল ইন্টেন্সিভ এগ্রিকালচার। এবার আমরা জানবো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সম্পর্কে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি মানে কি, একটা শিল্প থাকবে এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠবে একটা সোসাইটি বা সমাজ, ঠিক। তো কী লিখেছি দেখো, আ সোসাইটি driven by the use of technology and mechanically to enable mass production, supporting a large population with a high capacity for division of labor। যে সমস্ত দেশের প্রচুর জনসংখ্যা এবং যে সমস্ত দেশে প্রচুর বেকারত্ব, সেখানে চাই চাকরি, আর সেই চাকরি দেওয়ার জন্য খুব বড় একটা আইডিয়াল সেকশন হচ্ছে ইন্ডাস্ট্রি। শিল্প হলে সেই শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে, বিভিন্ন রকম কাজের ফেসিলিটি তৈরি হবে এবং সেখানে বহু মানুষ চাকরি পাবে। তো যেই সমস্ত সোসাইটি বা সমাজের মধ্যে একটা শিল্পকে কেন্দ্র করে ভারী ভারী যন্ত্রপাতির ব্যবহার এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে লেবারের ব্যবহার করে একটা সামাজিক গঠন তৈরি করা হয়, তাকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। যদিও ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন খুব খারাপ, তাও আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের শিল্পক্ষেত্র প্রচুর দেখা যায়। এবার যেটা জানবো ক্যারেক্টারিস্টিক্স, এখানে বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স সেভাবে হয় না, যেগুলো হয় সাধারণত যে ভারী শিল্প, ভারী যন্ত্রপাতির ব্যবহার, প্রচুর লেবারের ব্যবহার, প্রচুর পরিমাণে ইনকাম সোর্স তৈরি হওয়া। দেখো আমি এখানে লিখিয়েছি দ্য ইউজেস অফ লার্জ স্কেল অফ প্রোডাকশন, প্রচুর প্রোডাকশন হয় একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থেকে। ধরো একটা জুট মিল রয়েছে বা জুট মানে ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে জুটের জিনিসপত্র তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল জুট তৈরি হচ্ছে, জুটটাকে প্রোডাকশন করা হচ্ছে, তারপর সেখান থেকে সেটাকে ইউটিলাইজ করে নতুন জুটের জিনিসটা তৈরি হচ্ছে। সেই জুট দিয়ে আবার বিভিন্ন রকম ছোটো ছোটো যে ক্ষুদ্র শিল্প হয় সেগুলো গড়ছে, সেই শিল্পের সাথে বহু মানুষ ইনভলভ হচ্ছে, প্রচুর ইনকামিং, মানে একটা লার্জ স্কেল অফ প্রোডাকশন তৈরি হচ্ছে। নেক্সট টপিকে লিখেছি দেখো, দ্য ইউজেস অফ পাওয়ার সোর্সেস লাইক কোল, অয়েল, ন্যাচারাল গ্যাসেস। যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে বিদ্যুতের দরকার, আর সেই বিদ্যুতের সাপ্লাই কারা দেবে? অবভিয়াসলি তাপ বিদ্যুৎ হতে পারে, জলবিদ্যুৎ হতে পারে বা গ্যাসীয় কোনো প্রকল্প হতে পারে। এইগুলোর মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের চাহিদা, এটাও কিন্তু একটা হিউজ ব্যাপার। আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট দ্য মোস্ট পিপল ওয়ার্ক ইন দিস ফ্যাক্টরিজ। প্রচুর মানুষ এখানে চাকরি পায়, প্রচুর মানুষ এখানে কাজ করে, সেটা ফ্যাক্টরি হতে পারে, সেটা কোনো কোম্পানি হতে পারে। শুধু শিল্প কেন্দ্র মানেই কাঁচামাল রিলেটেড শিল্প তা তো নয়। আমরা জানি বর্তমান দিনে তথ্য প্রযুক্তি শিল্প একটা বড় জায়গা রয়েছে। তো ইন্ডিয়া কিন্তু সেই দিক থেকে বেশ এস্টাবলিশ একটা কান্ট্রি, তো সেখানেও কিন্তু প্রচুর মানুষ ইনভলভ হয়ে পড়ছে। যেমন আমি অলরেডি লিখেছি দেখো, সাম এক্সাম্পলস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ইন ইন্ডিয়া।
টিসিএস, টিসকো, ইসকো, হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এরকম প্রচুর রয়েছে, প্রচুর। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য কয়েকটা টার্ম ইউজ করছি। তো মোটমাট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলতে এমন একটা জায়গাকে আমরা বুঝবো যেটার মধ্যে দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হচ্ছে, তার পাশাপাশি বহু মানুষ কাজ করছে। এই ছিল তোমাদের দুটো টপিক। এছাড়া যে দুটো আছে সেটা হচ্ছে তোমাদের একটা ওই স্থানান্তর কৃষি রিলেটেড, আর একটা হচ্ছে তোমাদের ওই ফুড গ্যাদারিং অ্যান্ড হান্টিং। এগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, তার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা পেয়ে যাবে, মানে ভিডিওর লিঙ্ক। আর আজকের টপিকটা এটাই, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। এর পাশাপাশি যে প্রয়োজনীয় নোট সেটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেখানে ইনডিড সব কিছু পেয়ে যাবে তোমরা, ওকে। আর যেটা বাকি থাকছে তোমাদের প্র্যাকটিক্যালের সেকশন, অলরেডি আমি পপুলেশন ডেন্সিটি করিয়ে দিয়েছি। আশা করছি সেখানে তোমরা সবাই বুঝতে পেরেছো, আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো। এর পাশাপাশি যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো রয়েছে, মানে 2 ডিকেটসে ভেরিয়েশন রয়েছে, এর পাশাপাশি স্কোয়ার ডায়াগ্রাম রয়েছে, আর রয়েছে তোমাদের সেটেলমেন্ট প্যাটার্ন ফর প্রপোজিট আইডেন্টিফিকেশন। তো সেগুলো আমি সবকটাই নেক্সট উইকে তোমাদের আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবো। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো সেক পেপার সম্পর্কে, আই এম ট্রাইং মাই বেস্ট, ঠিক আছে। ডিজিটাল এম্পাওয়ারমেন্টের বইটা আমার হাতে এসছে, তো সেটা দিয়ে আমি চেষ্টা করব এমসিকিউ প্যাটার্ন না হলেও এসিকিউ প্যাটার্নে তোমাদের কিছু কোয়েশ্চেন করে দিতে, যাতে সেগুলো থেকে তোমরা পড়ে গেলে এমসিকিউ প্যাটার্নে এলে তোমরা পারবে। তো আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলোকে প্রোভাইড করার। আর তবুও আমি তোমাদের বলবো যে দেখো, বাজারে যে বইগুলো মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে, আমি তোমাদেরকে কমিউনিটিতে জানিয়েও দিয়েছি যে এই বইগুলো বেটার হচ্ছে, তো ওগুলো কিন্তু তোমরা শুরু করে দাও, পড়া শুরু করো। কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার তোমাদের। যদিও 50 মার্কসের একটা বড় সড়ো প্রজেক্ট রয়েছে, সেখান থেকে একটা ভালো মার্কস তোমরা তুলেই ফেলবে, কিন্তু থিওরিতেও তো ভালো তুলতে হবে। তো সেটার জন্য আমি তোমাদের বলবো যে তোমরা বই ফলো করো, নাহলে কিন্তু মুশকিল হতে পারে। কারণ দেখো, আমরা সবাই আননোন এই ব্যাপারটার সাথে। তো তোমরা হচ্ছে ওই রিসার্চ বেস স্টুডেন্ট হয়ে গেছো, তোমাদের উপর দিয়ে সমস্ত রিসার্চটা চলছে, আর নেক্সট জেনারেশন যারা এবারে জিওগ্রাফি অনার্স নিচ্ছে তাদের কাছে কিছুটা হলেও বেনিফিশিয়াল হচ্ছে। তো যাই হোক, তোমরা চেষ্টা চালিয়ে যাও, আমরা সবাই তোমাদের পাশে আছি, যতটা পারবো হেল্প করে দেওয়ার চেষ্টা করব। শুধু ফোকাস রাখো পড়াশোনার উপর। অনেকেই শুনছি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে সাপ্লি এসছে, চিন্তা করার কিছু নেই, সাপ্লি হতে পারে। তোমরা ফার্স্ট টাইম দিয়েছো, তোমাদের প্রবলেম হয়েছে, বুঝতে পারোনি, সাপ্লি পেয়েছো, ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নতুন করে পড়ো, চেষ্টা করো, আরও ভালো করে চেষ্টা করো, ঠিক পারবে, ঠিক আছে। যদি কোনো হেল্প লাগে, আমার তো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়াই রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে সেই নাম্বারে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।